হ্যালো স্টুডেন্টস, আমি আবার ফিরে এলাম লেসন 2 পার্ট 2 নিয়ে। গতদিন আমরা মেডিকেশন এররগুলো সম্পর্কে জানছিলাম, তো সেটারই পরবর্তী অংশটা আমরা আজকে দেখব। তো গতদিন লাস্ট যে স্লাইডটা ছিল সেই স্লাইডটা ছিল এটা। এখানে লেভেলস অফ মেডিকেশন এরর আমরা দেখেছি যে লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, 4, 5 অ্যান্ড 6। তো 0-তে আমরা দেখেছিলাম যে নো মেডিকেশন এরর অকার্ড, অর্থাৎ কোনো এরর ঘটেনি বা কোনো প্রবলেম হয়নি। লেভেল 2-তে কী হলো? অ্যান এরর অকার্ড দ্যাট ডিড নট রেজাল্ট ইন পেশেন্ট, অর্থাৎ একটা ভুল করা হয়েছে কিন্তু পেশেন্টের কোনো ক্ষতি হয়নি, সেটা হচ্ছে লেভেল 1 সরি। আর লেভেল 2-তে কী হলো? অ্যান এরর অকার্ড দ্যাট রেজাল্টেড ইন দ্য নিড ফর ইনক্রিজড পেশেন্ট মনিটরিং, অর্থাৎ এখানেও একটা ভুল হয়েছে ওষুধ দিতে গিয়ে, বাট পেশেন্টের ভাইটাল সাইন অর্থাৎ তার ব্লাড প্রেশার, হার্ট রেট, রেসপিরেটরি রেট, ইউরিনারি আউটপুট, এই সমস্ত বিষয়গুলোতে কোনো প্রবলেম হয়নি, অর্থাৎ এখানে একটু মনিটরিংটা বাড়াতে হবে। লেভেল 3-তে কী হলো? অ্যান এরর অকার্ড দ্যাট রেজাল্টেড ইন দ্য নিড ফর ইনক্রিজড পেশেন্ট মনিটরিং উইথ চেঞ্জ ইন ভাইটাল সাইন। এখানে কিন্তু ভাইটাল সাইনে পরিবর্তন হয়েছে এবং মনিটরিংটা এখানে এই জন্য আরও বাড়াতে হবে। আর লেভেল 4-এ কী হলো? অ্যান এরর অকার্ড, এবং তার ফলে কী হলো? ইন দ্য নিড ফর ট্রিটমেন্ট, এখানে ওষুধের প্রয়োজন হচ্ছে, অন্য একটা ড্রাগের প্রয়োজন হচ্ছে এই ট্রিটমেন্ট করার জন্য। আর লেভেল 5-এ অ্যান এরর অকার্ড দ্যাট রেজাল্টেড ইন পার্মানেন্ট পেশেন্ট হার্ম, অর্থাৎ এখানে রোগীর একদম বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, অর্থাৎ স্থায়ী কোনো ক্ষতি হয়ে গেছে। আর লেভেল 6-এ ভুলের কারণে পেশেন্ট মারাই গেছে। আচ্ছা, এখন যদি মনিটরিংয়ের কথাটা আমরা বলি, যেটা আমরা লেভেল 2-তে দেখেছি, এখানে দেখো অর্ডারিং, ট্রান্সক্রাইবিং, ডিসপেন্সিং, অ্যাডমিনিস্টারিং, পেশেন্ট অ্যান্ড মনিটরিং, অর্থাৎ প্রথমে অর্ডার করব, আর তারপরে সেখানে যে লেখাটা আমি লিখবো সেটা যেন ঠিকঠাক মতো লেখা হয় যাতে মানুষ বুঝতে পারে। ডিসপেন্সিং, অর্থাৎ এখানে কী হবে? ওষুধটাকে সরবরাহ করা হবে। তারপরে অ্যাডমিনিস্টারিং, অর্থাৎ এখন এই ড্রাগটা শরীরে দেওয়া হবে কার? পেশেন্টের। এবং তারপরে মনিটরিং করতে হবে যে এই জাতীয় কোনো প্রবলেম হচ্ছে কি না। আচ্ছা, এবার আমরা চলে আসি যে এই যে এররগুলো হয়, এররগুলোকে মিনিমাইজ আমরা করব কেমন করে, হাউ টু মিনিমাইজ। প্রথমে হচ্ছে গিভ দ্য রাইট ড্রাগ, অর্থাৎ সঠিক ড্রাগটা দিতে হবে টু দ্য রাইট পেশেন্ট, সঠিক রোগীকে, ইন দ্য রাইট ডোজ, বাই দ্য রাইট রুট, অ্যাট দ্য রাইট টাইম, অ্যান্ড উইথ দ্য রাইট ডকুমেন্টেশন, অর্থাৎ সঠিক ড্রাগ দিতে হবে, সঠিক পেশেন্টকে দিতে হবে, ঠিকঠাক ডোজে দিতে হবে, রাইট রুট, অর্থাৎ যেই রুটে দিলে ড্রাগটা সবচেয়ে ভালো কাজ করবে, অর্থাৎ সেটা ইন্ট্রামাস্কুলার হতে পারে, ইন্ট্রাভেনাস হতে পারে, পার রেক্টাল হতে পারে, পার ওরাল হতে পারে, সাবকিউটেনিয়াস হতে পারে, যেই রুটে দিলে সবচেয়ে ভালো কাজ করবে সেই রুটে দিতে হবে। এবং রাইট টাইম, যে সময় দেওয়ার কথা সেই সময় দিতে হবে, অ্যান্ড উইথ রাইট ডকুমেন্টেশন, অর্থাৎ সবগুলো সুন্দর করে ডকুমেন্ট থাকতে হবে। হোয়াট এলস ডাজ আ মিডওয়াইফ নিড টু ডু to make sure that giving a medication to a patient is effective and safe? আচ্ছা, এখন এইখানে দেখো, এখানে ছোট্ট একটা প্রশ্ন, উদাহরণ দিয়ে প্রশ্ন করা হয়েছে যে হোয়াট এলস ডাজ আ মিডওয়াইফ নিড টু ডু টু মেক শিওর দ্যাট গিভিং আ মেডিকেশন টু এ পেশেন্ট ইজ এফেক্টিভ অ্যান্ড সেফ। একজন মিডওয়াইফের কোন জায়গাটায় শিওর হওয়া দরকার যে এই মেডিকেশনটা বা এই ওষুধটা এই পেশেন্টের জন্য সঠিক, এফেক্টিভ এবং নিরাপদ। তো প্রথমে যদি দেখি, মনিটর ফর দ্য সাইড এফেক্টস অ্যান্ড অ্যালার্জিস, অর্থাৎ কোনো সাইড এফেক্ট অথবা অ্যালার্জি হয় কি না। মনিটর ফর সাইন্স অফ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ এই ড্রাগটা প্রয়োগ করে আসলে কোনো ভালো চেঞ্জ আসছে কি না, অর্থাৎ যদি হেমারেজের কথা বলি তাহলে হেমারেজটা বন্ধ হলো কি না, অথবা পেশেন্টের যদি জ্বরের কথা বলি জ্বরটা কমে গেল কি না। এরপরে দেখো, মনিটর ফর সাইন্স দ্যাট পেশেন্টস প্রবলেম ইজ গেটিং ওয়ার্স, অর্থাৎ
পেশেন্টের যে সমস্যা ছিল সেই সমস্যা আরও খারাপের দিকে যাচ্ছে, সেটা লক্ষ্য করতে হবে। যেমন ধরো হেমারেজ কি হচ্ছেই, আবার পেশেন্টের যদি খিঁচুনি হতে থাকে, সেই খিঁচুনি কি এখনও চলছে, যেমন এটা এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। একজন মিডওয়াইফ যদি দেখে, একজন মিডওয়াইফকে দিয়ে এটা বর্ণনা করা হয়েছে, সেটা একজন ম্যাথসের ক্ষেত্রে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে তাদের ক্ষেত্রেও হতে পারে, নার্সদের ক্ষেত্রেও হতে পারে, ইভেন ডক্টরদের ক্ষেত্রেও হতে পারে। সকলের ক্ষেত্রেই এই জিনিসগুলো বোঝা খুব জরুরি যে যেই ড্রাগটা আমরা প্রয়োগ করেছি সেটা ঠিকমতো কাজ করছে কি না, অর্থাৎ যে কাজের জন্য সেটা প্রয়োগ করা হয়েছে সেটা আসলে আমাদের পারপাস সার্ভ করছে কি না। এটা একটা ছবি দেখো, ছবিটা দেখা যাচ্ছে যে একটা ছোট্ট শিশু, পুরো শরীর বিভিন্ন রকম দাগ দেখা যাচ্ছে গোটা শরীরে। এটা আসলে কি? এটাই হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। আচ্ছা, একটু যদি বর্ণনা করি, এনি হার্মফুল অর আনপ্লেজেন্ট রিয়াকশন টু এ ড্রাগ, if it happens once it can happen again if the same drug is used. আচ্ছা, এখন একটা ড্রাগ প্রয়োগ করে আমরা সবসময় কি চাই? আমরা চাই যে আমার রোগটা ভালো হয়ে যাবে এবং আমার জন্য কোনো খারাপ অভিজ্ঞতা না হয়। বাট এখানে কি হয় যে আমরা এক্সপেক্ট করিনি কিন্তু একটা ঘটনা ঘটে গেল, অর্থাৎ ভয়ঙ্কর কিছু, অর্থাৎ শরীরে অ্যালার্জি হয়ে গেল, অথবা দেখা যাচ্ছে যে ব্রঙ্কোস্প্যাজম অর্থাৎ শ্বাসনালী বন্ধ হয়ে আসছে, অন্যান্য অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এগুলো যদি হয় সেগুলোকে আমরা বলছি অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। এবং যদি কোনো ড্রাগ দিয়ে সেটা একবার হয় তাহলে মনে রাখতে হবে ওই ড্রাগটা ওই পেশেন্টকে আর পরবর্তীতে দেয়া যাবে না, এবং পেশেন্টকে বলে দিতে হবে যে আপনি সবসময় মনে রাখবেন যেখানেই আপনি ট্রিটমেন্টের জন্য যাবেন এবং সেই ডক্টরকে বা সেই পরিস্থিতিতে আপনাকে বলতে হবে যে কোন ড্রাগে আপনার কী জাতীয় প্রবলেম হয়েছিল। হাউ টু আইডেন্টিফাই এডিআর, কীভাবে আমরা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনকে চিনতে পারবো? সিম্পল, লিসেন টু দ্য পেশেন্টস কনসার্ন, অর্থাৎ পেশেন্ট কি বলে সেটা আমাদেরকে শুনতে হবে। নোট অ্যাবনর্মাল ক্লিনিক্যাল ফাইন্ডিংস, অর্থাৎ যদি কোনো অ্যাবনর্মাল ক্লিনিক্যাল ফাইন্ডিং হয় সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। নোট অ্যাবনর্মাল বায়োকেমিক্যাল অর হেমাটোলজিক্যাল রেজাল্টস, যদি কোনো বায়োকেমিক্যাল এবং হেমাটোলজিক্যাল অ্যাবনর্মাল রেজাল্ট প্রডিউস করে সেটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি। ডিটারমাইন ইফ নেভার ড্রাগস হ্যাভ বিন স্টার্টেড অর অ্যাডেড টু ট্রিটমেন্ট। ডিটারমাইন ইফ নিউয়ার ড্রাগস হ্যাভ বিন স্টার্টেড অর অ্যাডেড টু ট্রিটমেন্ট, অর্থাৎ বুঝতে হবে যদি নতুন কোনো ড্রাগ শুরু করা হয় অথবা আগে যে ট্রিটমেন্ট চলছিল সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু নতুন একটা ড্রাগ শুরু করার পরেই সমস্যাটা তৈরি হলো, তখন বুঝতে হবে যে এই নতুন ড্রাগ শুরু হওয়ার কারণেই প্রবলেম তৈরি হচ্ছে। তাহলে প্রথমে আমরা দেখব কি পেশেন্টের অতীত অভিজ্ঞতা, তারপরে হচ্ছে তার অ্যাবনর্মাল ক্লিনিক্যাল ফাইন্ডিংস, অর্থাৎ এই ড্রাগ দেওয়ার পরে সে যে অবস্থায় ছিল তার থেকে আরও অন্যরকম অবস্থায় চলে গেল, সেটা একটা বিষয়। তারপরে অ্যাবনর্মাল বায়োকেমিক্যাল আর হেমাটোলজিক্যাল রেজাল্ট, আর ডিটারমাইন ইফ নিউয়ার ড্রাগস হ্যাভ বিন স্টার্টেড অর অ্যাডেড টু ট্রিটমেন্ট, অর্থাৎ নতুন কোনো ড্রাগ যদি শুরু করা হয়ে থাকে অথবা আগে যে ট্রিটমেন্ট চলছিল সেখানে যদি যুক্ত করা হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন আমরা লক্ষ্য করতে পারি। ডোজ রিলেটেড অ্যান্ড প্রেডিক্টেবল। সাইড এফেক্টস, টক্সিক এফেক্ট। সাইড এফেক্টস হচ্ছে নর্মাল ডোজে আমাদের যে কোনো ড্রাগ প্রয়োগ করলে যে এফেক্টগুলো হয় সেগুলোকে আমরা বলছি সাইড এফেক্ট। আর টক্সিক এফেক্ট হচ্ছে যদি খুব বেশি ড্রাগ দিয়ে দিই তাহলে সেটাকে আমরা বলছি টক্সিক এফেক্ট। আর নট ডোজ রিলেটেড আর আনপ্রেডিক্টেবল যেটা আমরা বলছি সেটা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন, অর্থাৎ আমরা দিয়েছি ঠিকঠাক মতোই কিন্তু দেখা গেল যে অ্যালার্জিক রিয়াকশন হলো, যেটা আমরা কখনো এক্সপেক্ট করি না, সেটা আসলে ডোজ রিলেটেড নয়, ওই ড্রাগটা যতবারই তাকে দেওয়া হবে ততবারই তার অ্যালার্জিক রিয়াকশন হবে। তাহলে প্রথমে হচ্ছে ডোজ রিলেটেড অ্যান্ড প্রেডিক্টেবল। যেমন ধরো তুমি যদি কাউকে মেট্রোনিডাজল প্রেসক্রাইব করো, তো মেট্রোনিডাজলে একটু মাথা ঘুরবে, একটু মেটালিক টেস্ট হবে, পেটটা ফাঁপা ফাঁপা হবে,
এটা খুবই প্রেডিক্টেবল এবং এটা নর্মাল সাইড এফেক্ট, এটা সকলের ক্ষেত্রেই হতে পারে। টক্সিক এফেক্ট কি? যদি এই ড্রাগটাই বেশি মাত্রায় দিয়ে দিই তাহলে সেটা হবে টক্সিক এফেক্ট। কিন্তু যখন নট ডোজ রিলেটেড অ্যান্ড আনপ্রেডিক্টেবলের কথা বলছি তখন সব কিছুই ঠিকঠাক আছে, ডোজও ঠিক আছে, পেশেন্টও ঠিক আছে, কিন্তু অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, তখন সেটা বুঝতে হবে এটা আনপ্রেডিক্টেবল এবং এই অ্যাডভার্স রিয়াকশনটাই খুব কমনলি ঘটে এবং যেটা খুবই ডেঞ্জারাস। এখন চলে আসি হোয়াট ইজ সাইড এফেক্ট। সাইড এফেক্টস আর নোন অ্যান্ড এক্সপেক্টেড এফেক্টস অফ এ ড্রাগ দ্যাট আর নট দ্য ইন্টেন্ডেড থেরাপিউটিক আউটকাম। অর্থাৎ এই ড্রাগ দিলে ছোটো ছোটো এই সাইড এফেক্টগুলো হবে, এগুলো ড্রাগের যে কি বলবো যে লিটারেচার থাকে, তোমরা যদি বিভিন্ন ওষুধের লিটারেচার, ওষুধ কোম্পানি যেগুলো বের করে সেগুলো যদি দেখো, ওখানে কিন্তু সাইড এফেক্টের কথা সরাসরি বলাই থাকে। অর্থাৎ আমরা জানি যে এই ড্রাগ খেলে এই প্রবলেমগুলো হতে পারে, কিন্তু তার মানে এই না যে এই ড্রাগের থেকে যে ভালো এফেক্ট আমরা এক্সপেক্ট করি সেটা হবে না, সেটাও হবে। এবং এটা কিন্তু আনঅ্যাভয়েডেবল, আমরা ইচ্ছা করলেও আমরা এই সাইড এফেক্টগুলোকে অ্যাভয়েড করতে পারবো না। তবে সব সাইড এফেক্ট যে একই মানুষের ক্ষেত্রে হবে তা নয়, এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের সাইড এফেক্ট হবে। এক্সাম্পল যদি দেই, অ্যান্টিহিস্টামিন প্রডিউসার্স ড্রাউজিনেস, অর্থাৎ তুমি যদি কোনো অ্যান্টিহিস্টামিন জাতীয় ড্রাগ খাও বা অ্যান্টি অ্যালার্জিক কোনো ড্রাগ খাও, সেখান থেকে একটু ঝিমুনি ভাব হয়। এরপরে চলে আসি হোয়াট ইজ টক্সিক রিয়াকশন। সিমটমস অফ পয়জনিং ফ্রম টু মাচ অফ এ ড্রাগ। অর্থাৎ একটা ড্রাগ যতটুকু একজন গ্রহণ করতে পারে তার থেকে যদি বেশি গ্রহণ করে তাহলে সেটাকে আমরা বলছি টক্সিক রিয়াকশন। এরপরে চলে আসো হোয়াট ইজ অ্যালার্জিক রিয়াকশন। অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে আনপ্রেডিক্টেবল, মে অকার উইথ এনি ড্রাগ অ্যাট এনি ডোজ ইন এনি সিচুয়েশন। অর্থাৎ যে কোনো ড্রাগ দিয়ে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এটা হতে পারে। ট্রিগার্ড বাই ইমিউন সিস্টেম অফ সার্টেইন সাসেপ্টেবল পিপল। সিরিয়াস অ্যালার্জিক রিয়াকশন আর রেয়ার। অর্থাৎ অ্যালার্জিক রিয়াকশন কিন্তু এক একজন মানুষের ক্ষেত্রে এক এক ড্রাগ দিয়ে এক এক রকম। কাজেই কারো যদি মেট্রোনিডাজল দিয়ে অ্যালার্জিক রিয়াকশন হয়, কারো অ্যামক্সিসিলিন দিয়ে হতে পারে, কিন্তু তার মানে অ্যামক্সিসিলিন দিয়ে সবার অ্যালার্জিক রিয়াকশন হবে এমন হওয়ার কোনো কারণ নাই। এরপরে চলে আসি আমরা কমন কজেস অফ অ্যালার্জিক রিয়াকশন। এখানে দেখো পেনিসিলিন, 5 to 15% পিপল উইথ পেনিসিলিন রিয়াকশন উইল অলসো বি অ্যালার্জিক টু সেফালোস্পোরিনস, সালফার ড্রাগস অ্যান্ড লোকাল অ্যানাস্থেটিক্স। অর্থাৎ 5 থেকে 15% লোক যাদের পেনিসিলিনে অ্যালার্জিক রিয়াকশন হয় তাদের ক্ষেত্রে কিন্তু সেফালোস্পোরিনেও অ্যালার্জিক রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে, সালফার ড্রাগগুলোতে থাকে, এবং লোকাল অ্যানাস্থেটিক যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোতেও অ্যালার্জিক রিয়াকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরপরে চলে আসি মাইল্ড অ্যালার্জিক রিয়াকশনস। মোস্ট কমন ফর্ম অফ অ্যালার্জিক রিয়াকশনস erythematous rash, hives or wells, itching of skin or eyes. If associated with itching, hives or wells, most likely to have a serious allergic reaction with the next exposure to the drug. মাইল্ড অ্যালার্জিক রিয়াকশন আমরা বলছি কি, যে এই ড্রাগটা শরীরে চাকা চাকা হয়ে গেল, শরীরে কোথাও ফুলে গেল, চুলকাচ্ছে গোটা শরীর, এইরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে বুঝতে হবে যে এই ড্রাগটা তার শরীরে অ্যালার্জিক রিয়াকশন করছে এবং নেক্সটে তাকে এই ড্রাগটা আর দেয়া যাবে না। হাউ টু ট্রিট মাইল্ড অ্যালার্জিক রিয়াকশন, কীভাবে আমরা ট্রিটমেন্টটা করব? প্রথম কথা হচ্ছে স্টপ, অর্থাৎ থেমে যেতে হবে, এই ড্রাগটা আর দেওয়া যাবে না। তারপরে আমরা কি করব? গিভ। এরপরে আমরা অ্যান্টিডোট টাইপের কিছু ড্রাগ ইউজ করি যখন যে জাতীয় ড্রাগ প্রয়োজন। যেমন ধরো ডাইফেনহাইড্রামিন বাই মাউথ অর গিভ প্রোমিথাজিন বাই মাউথ। এই জাতীয় ড্রাগগুলো দিয়ে আমরা এই অ্যালার্জিক রিয়াকশনগুলোকে আটকানোর চেষ্টা করি। ঠিক আছে, এখন চলে আসি সিরিয়াস অ্যালার্জিক রিয়াকশন। যদি অনেক মারাত্মক অ্যালার্জিক রিয়াকশন হয় তখন কী হবে? ইউজুয়ালি সাডেন অনসেট, হঠাৎ করে এই ঘটনাটা ঘটে।
সোয়েলিং অফ রেসপিরেটরি ট্র্যাক্ট লিডস টু ডিফিকাল্টিজ উইথ ব্রিদিং, অর্থাৎ তুমি একটা ইঞ্জেকশন দিচ্ছ বা একটা মেডিসিন কাউকে খাওয়াচ্ছ, খাওয়ানোর ঠিক কিছুক্ষণের মধ্যেই দেখা গেল তার রেসপিরেটরি ট্র্যাক্ট ফুলে গেল এবং সে আর শ্বাস নিতে পারছে না, এবং এটা কিন্তু তার জীবন প্রাণঘাতী হতে পারে তার জন্য। বাট ঘটনাটা খুব রেয়ার, কিন্তু আমাদেরকে বিষয়টা বুঝতে হবে। ট্রিটমেন্ট অফ সিরিয়াস অ্যালার্জিক রিয়াকশন, প্রথম কথা হচ্ছে স্টপ, প্রথমে ড্রাগটা বন্ধ করতে হবে। সাহায্যের জন্য চিৎকার করতে হবে। এয়ারওয়ে কীভাবে ওপেন রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে। একটা আইভি লাইন ওপেন করতে হবে, সেটা আইভি চ্যানেল দিয়ে সেখানে ফ্লুইড দিতে হবে। এরপরে আমরা যেটা করব, অক্সিজেন, অ্যাড্রেনালিন এবং অ্যান্টিহিস্টামিন এগুলো প্রয়োগ করতে হবে। এবং অবশ্যই এই অবস্থায় সেই নারী অথবা সেই পুরুষকে একা রাখা যাবে না এবং হাসপাতালে রেফার করতে হবে। তাহলে এরকম কোশ্চিন পরীক্ষায় খুব আসে শর্ট নোট আকারে, যে সিরিয়াস অ্যালার্জিক রিয়াকশন, তখন এই কথাগুলো মোটামুটি লিখলেই কিন্তু ভালো মার্কস পাওয়া যায়। টু প্রিভেন্ট অ্যান অ্যালার্জিক রিয়াকশন বিফোর গিভিং এনি মেডিসিন, আস্ক দ্য ওম্যান। এটা যেহেতু মিডওয়াইফদেরকে উদাহরণ আকারে নিয়ে এসেছি, তো আমি তাদের কথাই বলছি। আস্ক দ্য ওম্যান ইফ শি হ্যাজ had itching or other problems after taking that medicine or a similar medicine in the past, অর্থাৎ কোনো মেডিসিন বা কোনো ড্রাগ যখন কাউকে দেব, তখন তাকে জিজ্ঞেস করতে হবে এই ড্রাগ নিয়ে অতীতে কি আপনার কোনো অ্যালার্জিক রিয়াকশন বা এই জাতীয় কোনো কিছু হয়েছিল। ইফ শি হ্যাড এ রিয়াকশন ইন দ্য পাস্ট, ডু নট গিভ দ্য মেডিসিন। যদি সে বলে হ্যাঁ এরকম একটা সমস্যা আমার হয়েছিল, এবং সে তো জেনেরিক নেম বলতে পারবে না, হয়তো ট্রেড নেম বা এই জাতীয় কিছু একটা বলবে অথবা প্রেসক্রিপশন দেখাবে, তো সেটা দেখে আমাদেরকে কনফার্ম করতে হবে যে এই ড্রাগ সেই ড্রাগ কিনা। যদি দেখা যায় যে না তার এরকম সমস্যা হয়নি, তাহলে আমি দিতে পারবো। আর যদি দেখি যে না এই ড্রাগ দিয়েই তার অতীতে সমস্যা হয়েছিল একবার, তখন কিন্তু সেটা আর ইউজ করা যাবে না। স্টে উইথ দ্য ওম্যান ফর 30 minutes আফটার গিভিং অ্যান ইনজেকশন টু ওয়াচ ফর সাইন্স অফ অ্যালার্জিক রিয়াকশন, অর্থাৎ পেশেন্টের সাথে আমাদেরকে 30 মিনিট অপেক্ষা করতে হবে অ্যালার্জিক রিয়াকশন হলো কি না সেটা বোঝার জন্য কমপক্ষে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। শুধু ইনজেকশন দিয়ে চলে গেলাম এমন নয়, একটু মনিটরিং করতে হবে যে কোনো ধরনের প্রবলেম সে ফেস করছে কি না। কি ফ্যাক্টস অ্যাবাউট এডিআর, অর্থাৎ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন সম্পর্কে যে জিনিসগুলো জানা খুবই জরুরি। আমরা দেখি প্রথমে দ্য মেজরিটি আর প্রিভেন্টেবল, অর্থাৎ মোস্টলি এটা প্রিভেন্ট করা সম্ভব ম্যাক্সিমাম ক্ষেত্রেই। পিপল ইন এভরি কান্ট্রি আর এফেক্টেড, প্রত্যেকটা দেশেই এই ঘটনাগুলো ঘটে, এমন নয় যে এটা শুধু বাংলাদেশে ঘটে আর অন্য কোথাও ঘটে না, সব দেশেই এই ঘটনাগুলো ঘটে। এডিআর রিলেটেড কস্ট ক্যান এক্সিড কস্ট অফ ট্রিটমেন্ট, অর্থাৎ ট্রিটমেন্টের খরচ যদি হয় 10 টাকা, এই অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন হলে কিন্তু 100 টাকা খরচ হয়ে যেতে পারে। এটা এতই সিরিয়াস একটা ঘটনা। নো ড্রাগ স্ল্যাশ মেডিসিন ইজ ফ্রি অফ দ্য রিস্ক, অর্থাৎ কোনো ড্রাগ বা মেডিসিন রিস্ক ফ্রি নয়। মানে পৃথিবীতে এমন কোনো মেডিসিন বা ড্রাগ নেই যেটাতে অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, বা জিরো, এরকম কোনো ড্রাগ পৃথিবীতে নাই। ভিজিলেন্ট অ্যাসেসমেন্ট অফ দ্য রিস্ক অ্যান্ড বেনিফিটস প্রমোটস সেফটি, অর্থাৎ আমরা যদি অ্যাসেসটা ঠিকমতো করি, ভালোভাবে লক্ষ্য করি এবং সেই রিস্ক এবং বেনিফিট এই বিষয়গুলো মাথায় রেখে যদি অ্যাসেসমেন্টগুলো করি এবং সবসময় যদি লক্ষ্য করি, মনিটরিংটা যদি ঠিকমতো হয়, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই এবং সেক্ষেত্রে আমরা নিরাপদে থাকতে পারব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তীতে আমরা লেসন 3 নিয়ে আবার হাজির হব। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই চ্যাপ্টারগুলো বারবার দেখার জন্য, কারণ একবারে কিন্তু এটা হবে না। আর যদি কারো কিছু জানার থাকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো তোমরা, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।